আচ্ছা, আজকে যে সেকেন্ড পার্টটা হবে, সবাই শুনতে পাচ্ছিস আই গেস? হ্যাঁ স্যার। হ্যাঁ, আজকের যে সেকেন্ড পার্টটা হবে সেটা হচ্ছে এর পরের চ্যাপ্টারটাই, এবং সেটা হচ্ছে কিভাবে এই যে অ্যান্টিজেনের কথা এতক্ষণ ধরে বললাম সেগুলো তৈরি হয়। কারণ অ্যান্টিজেন মানে হচ্ছে পেপটাইড ফ্র্যাগমেন্টস। ওকে, তো একটা প্রোটিন থেকে কিভাবে এই পেপটাইড ফ্র্যাগমেন্টগুলো বানানো হয়, বা মানে আমাদের সেল বানায়, সেটাই এই অ্যান্টিজেন প্রসেসিং অ্যান্ড প্রেজেন্টেশনের চ্যাপ্টারে আছে, এবং বানানোর পরে কীভাবে এমএইচসির সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়। এখান থেকে অনেক ধরনের কোশ্চেন আসে অবভিয়াসলি, মানে কোথায় প্রসেসিং হয়, কিভাবে প্রসেসিং হয়, কোন কম্পার্টমেন্টে এমএইচসির সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়, এই সব জায়গা থেকেই কিন্তু কোশ্চেন আসতে পারে। ওকে, এবার এই জিনিসগুলো আমি আগেই বলেছি, ক্লাস 1 এন্ডোজেনাস অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করে, ক্লাস 2 এক্সোজেনাস অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করে। ঠিক আছে, এই সেলফ এমএইচসি অফ রেস্ট্রিকশন অফ টি সেলস, এটা টি সেল যখন পড়াবো তখন বলবো, এটা এখানে এক্ষুনি আমি বলছি না। এই জিনিসগুলো আমি সব পরে বলবো। এখানে যেটা আমি বলবো সেটা হচ্ছে দুটো পাথওয়ে। ক্লাস 1-এর ক্ষেত্রে যেটা হচ্ছে সাইটোসলিক পাথওয়ে, এবং ক্লাস 2 এর ক্ষেত্রে সেটা এন্ডোসাইটিক পাথওয়ে। এবং এখানে একটা ক্রস কানেকশন আছে, এই যেটা সাইটোসলিক পাথওয়ের যে পেপটাইডস তৈরি হয় প্রোটিওজোমের থ্রু দিয়ে, সেটা আবার কিন্তু এন্ডোসাইটিক কম্পার্টমেন্টে ঢুকে যেতে পারে, এবং ঢুকে গিয়ে কিন্তু সেটা আবার ক্লাস 2 এমএইচসি দিয়েও রিপ্রেজেন্টেড হতে পারে। তার একটা সিগনিফিক্যান্স আছে, সেটা আমি বলছি পরে। আগে বেসিক পাথওয়েটা আমি বলে নিই, ঠিক আছে? বেসিক পাথওয়ে অফ মানে এন্ডোজেনাস অ্যান্টিজেনের সাইটোসলিক পাথওয়ে, সেটা হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন, কিন্তু মানে হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন প্রডিউসডই হয় কিন্তু সেলের মধ্যে যে এন্ডোজেনাস প্রোটিনসগুলো রয়েছে, মানে সেলের মধ্যে যে প্রোটিনসগুলো তৈরি হচ্ছে সাইটোসলে, সেই প্রোটিনসগুলো থেকেই। সো আই হোপ তোরা এটা জানিস, বা না জানলেও ঠিক আছে, অসুবিধা নেই। মানে আমাদের ক্ষেত্রে মানে প্রত্যেকটা সেলেই প্রোটিন প্রডিউসড হয়, আবার প্রোটিনটা ডিগ্রেডও করে। ঠিক আছে, এই প্রডিউসড কী করে হয় তোরা জানিস অবভিয়াসলি, সেটা ট্রান্সলেশনের থ্রু দিয়ে প্রডিউসড হয়। ডিগ্রেড করে থ্রু প্রোটিওজম। ঠিক আছে, প্রোটিওজম বলে আমাদের একটা মেশিনারি আছে সেলের মধ্যে, সে কি করে, মানে এই প্রোটিনগুলোকে ডিগ্রেড করে। ঠিক আছে, এটা অনেকটা কাঁচির মতো, আমরা যেরকম কাঁচি দিয়ে পেপার কাটি, প্রোটিওজম সেরকম প্রোটিনটাকে কেটে কেটে ছোট ছোট পেপটাইড বানায়। কিন্তু এই প্রোটিনটা প্রোটিওজমের মধ্যে ঢোকার জন্য, মানে প্রোটিওজমটা কনসিডার করতে পারিস অ্যাজ এ টানেল। ঠিক আছে, টানেলের মধ্যে দিয়ে যখন প্রোটিনটা যায় তখন প্রোটিনটা ডিগ্রেড হতে থাকে। ঠিক আছে, এই টানেলে ঢোকার জন্য প্রোটিনটা একটা ট্যাগ লাগাতে হয়। ঠিক আছে, মানে যে কোনো প্রোটিন তো নাহলে প্রোটিওজমের মধ্যে ঢুকে যেতে পারতো, সেটা যাতে না হয়, আনকন্ট্রোল যাতে না হয়, তাই জন্য একটা ট্যাগ লাগানো হয়। ট্যাগটা হচ্ছে ইউবিকুইটিন ট্যাগ। ঠিক আছে, ইউবিকুইটিন একটা খুব ছোট একটা পেপটাইড বা প্রোটিন যাই বলিস, মানে 8 কেডার একটা মানে প্রোটিন। ঠিক আছে, তো এই ইউবিকুইটিন ট্যাগটা যখন, মানে ইউবিকুইটিনকে যখন প্রোটিনের সঙ্গে কনজুগেট করা হয়, করে হচ্ছে ইউবিকুইটিন এনজাইম কমপ্লেক্স, তখন কি হয়, এই ইউবিকুইটিন ট্যাগড প্রোটিনটা প্রোটিওজমের মধ্যে দিয়ে ঢুকে পেপটাইড হয়ে যায়, এবং এই ক্ষেত্রে একটা এটিপি লাগে। ঠিক আছে, এবং ইউবিকুইটিন কিসের সঙ্গে অ্যাটাচড হয় প্রোটিনে? অ্যাটাচড হয় হচ্ছে লাইসিন গ্রুপের সঙ্গে। ঠিক আছে, লাইসিনের যে সাইড চেন তার সঙ্গে মেজরলি, মানে মানে এছাড়াও কি কোনো অ্যামাইনো অ্যাসিডসের সঙ্গে ইউবিকুইটিন ট্যাগড হতে পারে, মানে কেউ জানিস?
না জানলে ইটস ওকে, নাও বলতে পারি সেক্ষেত্রে। ইউবিকুইটিন লাইসিন ছাড়াও আরও কিছু অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে ট্যাগ করে, অনেক সময় ট্যাগড হয়, বাট সেগুলো খুব রেয়ার কেস। সেটা সেই অ্যামাইনো অ্যাসিডসগুলো হচ্ছে সিস্টিন, সেরিন, থ্রিওনিন। ওকে, এইগুলোর সঙ্গেও হতে পারে, কিন্তু মোস্টলি দেখা গেছে যে লাইসিনের সঙ্গেই হয়। তো এক্সামে যদি দেয় যে ইউবিকুইটিন কোন অ্যামাইনো অ্যাসিডসের সঙ্গে কনজুগেট করা হয়, তাহলে সেটা লাইসিন হবে, এবং এটা অনেক সময় দেয়। স্যার ইউবিকিউটিন এরকম স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডের সাথেই কেন bind অ্যাটাচড করে? হয়, হ্যাঁ কেন অ্যাটাচড হয় স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডসের সাথে? হ্যাঁ হ্যাঁ, তার কারণ মানে কন্ট্রোল করার জন্য, মানে বেটার ওয়ে অফ কন্ট্রোলিং থিংস। না না, এই যেরকম ইউবিকিউটিন আপনি বললেন কি স্পেসিফিক্যালি লাইসিনের সাথেই বাইন্ড করছে, ওয়াই নট আদার্স অ্যামাইনো অ্যাসিড? আমি সেটাই জানতে চাইছি কি অন্যান্য অ্যামাইনো অ্যাসিডের মধ্যে স্পেসিফিসিটিটা নেই কেন? মানে বায়োকেমিক্যালি জানতে চাইছিস নাকি মানে লজিক্যালি জানতে চাইছিস? বায়োকেমিক্যালি জানতে চাইছি। আচ্ছা, বায়োকেমিক্যালি যদি বলতে হয়, সেটা হচ্ছে যে দেখ, বায়োকেমিক্যালি মানে সে যে কোনো একটা NH2 গ্রুপ বা OH গ্রুপ থাকলে অ্যাটাচড হতে পারবে, ঠিক আছে? ইটস জাস্ট এস্টার বন্ড বেসিক্যালি, বা অ্যামাইড বন্ড। আইদার এস্টার বন্ড হয়, নাহলে অ্যামাইড বন্ড হয়, ঠিক আছে? এবার এতটা বেশি স্পেসিফিসিটি, তার কারণ সেটা লজিক্যাল, সেটা কিন্তু মানে ঠিক কি বলবো, মানে বায়োকেমিক্যাল নয়। তার কারণ হচ্ছে মানে লজিকটা হচ্ছে এটাই যে, যেটা বললাম, বেটার ওয়ে অফ কন্ট্রোলিং থিংস। মানে একটা স্পেসিফিক অ্যামাইনো মানে, এবং লাইসিনগুলোও কিন্তু খুব স্পেসিফিক হয়, এরকম নয় যে একটা প্রোটিনে যত লাইসিন আছে যে কোনোটার সঙ্গে ইউবিকুইটিন ট্যাগড হলেই হলো। কিছু স্পেসিফিক লাইসিনের সঙ্গেই কিন্তু ইউবিকুইটিন ট্যাগটা করা হয়। মানে এটা জাস্ট একটা বায়োলজির প্রিন্সিপাল। মানে বায়োলজিতে তো সবসময় সব কিছু স্পেসিফিসিটি দিয়ে ডিটারমাইন্ড হয়, এটাও ওই একটা স্পেসিফিসিটি ডিটারমাইন করার জন্য। মানে এবং সেই লাইসিনগুলো কীভাবে চুজ করা হয়, মানে চুজ করে সিস্টেম, সেটা অনেক কিছুর ওপর ডিপেন্ড করে, মানে অ্যাক্সেসিবিলিটির ওপর ডিপেন্ড করে, বা সেই ইউবিকুইটিন ট্যাগটা লাগানোর পর তার কোনো কনফার্মেশন চেঞ্জ হবে কিনা তার উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? বাকি বায়োকেমিক্যালি ইটস নট সো ইম্পর্টেন্ট, কারণ জাস্ট একটা NH2 গ্রুপ বা OH গ্রুপ থাকলেই সেটা অ্যাটাচ হতে পারে। ওকে, আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যখনই এই একটা প্রোটিন মানে ভেঙে পেপটাইডে কনভার্টেড হয়ে যায়, তখন কিছু পেপটাইড আরো ফার্দার মানে ডিগ্রেড করে অ্যামাইনো অ্যাসিডসে কনভার্ট। স্যার বলছি কি ব্যাকগ্রাউন্ডে কি যেন একটা আওয়াজ হচ্ছে খালি বারবার। একটা আওয়াজ আসছে, অ্যাকচুয়ালি আমাদের উপরের ফ্লোরে কিছু শিফটিং চলছে। ও আচ্ছা, সেটাই ভাবছি। ঠিক আছে। আচ্ছা, তো এই কিছু পেপটাইড মানে অ্যামাইনো অ্যাসিডসে কনভার্টেড হয়ে যায়, আর কিছু পেপটাইড কি হয়, এই সাইটোসল থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ঢুকে যায়। এবং এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে হচ্ছে RER, মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? এবং এই যে পেপটাইডগুলো ঢুকছে, সেই ঢোকাটাকে কন্ট্রোল করা হচ্ছে ট্যাপ বলে একটা প্রোটিন, ঠিক আছে? এখানে আরো ভালোভাবে দেখানো হয়েছে। এখানে ট্যাপ 1 অ্যান্ড ট্যাপ 2 একটা হেটেরোডাইমার থাকে, এরা একটা বেসিক্যালি চ্যানেল ক্রিয়েট করে, এই চ্যানেলটার মধ্যে দিয়ে পেপটাইডগুলো ঢোকে, ঠিক আছে? ঢুকে কি হয়, এই যে পেপটাইডগুলো এটা বাইন্ড করে হচ্ছে ক্লাস 1 MHCর সাথে, এবং তার সাথে কিছু স্যাপেরন্স থাকে, এই বাইন্ডিংটাকে ফেসিলিটেট করার জন্য কিছু স্যাপেরন্স থাকে, তাদেরকে ট্যাপাসিন, ক্যালরেটিকুলিন, এই ধরনের বিভিন্ন স্যাপেরন্স থাকে। এটারও ডিটেলে পরের ছবিতে আছে। সেটা হচ্ছে
যে প্রথমে কি হয়, ক্লাস 1 এমএইচসির যে আলফা চেন সেটার সঙ্গে ক্যালনেক্সিন বলে একটা স্যাপেরন বাইন্ড করে থাকে, ঠিক আছে? আচ্ছা, স্যাপেরন মানে তোরা সবাই জানিস তাই তো? কেউ জানিস না এরকম কি আছে? স্যাপেরন জিনিসটা কি? হ্যাঁ, ভুলে গেছি। স্যাপেরন বা চ্যাপেরন যেভাবেই বলিস না কেন, মানে প্রোনাউন্স যেভাবেই করিস, সেই জিনিসটা হচ্ছে যে হিট শক প্রোটিনস। হ্যাঁ, হিট শক প্রোটিনস আর কাইন্ড অফ স্যাপেরনস, ঠিক আছে? মানে স্যাপেরনের মেইন কাজ হচ্ছে একটা প্রোটিনকে প্রপার ফোল্ডিং দেওয়া, ঠিক আছে? প্রপার ফোল্ডিং অ্যাটেন্ড করতে হেল্প করা, মানে মেজর কাজ। আরও অন্যান্য অনেক কাজ আছে, বা অনেক সময় প্রোটিনকে আনফোল্ড করে স্ট্রেট করতেও হেল্প করে কিছু কিছু স্যাপেরনস। বাট মেজরলি যদি আমি বলি তাহলে বলতে হয় যে স্যাপেরন, মানে এক কথায় যদি বলতে হয় অঙ্কুশের মতো, তাহলে ওই স্যাপেরনস মানে হচ্ছে প্রোটিনকে যারা একটা প্রপার ফোল্ডিং দেয়। কারণ তোরা হয়তো বায়োকেমিস্ট্রিতে সবাই পড়েছিস যে ওই লেভিনটেলস এর একটা ডায়াগ্রাম আছে না, মানে একটা ফিগার আছে যে একটা প্রোটিন অনেক মানে কি বলবো, এনার্জি স্টেপসের মধ্যে দিয়ে যেতে পারে, ঠিক আছে? মানে একটা প্রোটিন যখন ফোল্ড করে, সে মানে স্টোক্যাস্টিক্যালি যদি বলি, মানে প্রবাবিলিটির দিক থেকে যদি বলি, মিলিয়ন ওয়েজ ইট ক্যান ফোল্ড। কিন্তু সেটা হতে গেলে মানে সেইভাবে যদি ট্রায়াল অ্যান্ড এরর করতে করতে যদি একটা প্রপার ফোল্ডে যেতে হয় তাহলে তো অনেক সময় লেগে যাবে না? তো একটা ডাইরেকশন দেওয়ার জন্য এই স্যাপেরেন্সগুলো থাকে, ঠিক আছে? স্যাপেরেন্সগুলো একটা ডাইরেক্ট করে যে এই প্রপার ফোল্ডিংগুলো যদি পরপর হয় তাহলে তুমি খুব তাড়াতাড়ি একটা মানে পার্টিকুলার ফোল্ড অ্যাটেন্ড করতে পারবে, যেখানে তোমার এনার্জিটা মিনিমাম হবে এবং তুমি বায়োলজিক্যালি ফাংশন করতে পারবে, ঠিক আছে? এবার স্যাপেরান্সগুলো নিজেরাও প্রোটিন হয়, তো স্যাপেরানের আবার স্যাপেরান থাকে, যাই হোক। তো যেটা পৌলমি বললি, মানে হিট শক প্রোটিনস আর ওয়ান অফ দ্য স্যাপেরান্স। কারণ যখন হিট শক দেওয়া হয় তখন হিট দিলে কি আর প্রোটিন ডিনেচার করে, তো হিট শক দেওয়া হলে যে কোনো একটা অর্গানিজম বা তার যে সেলস, তার প্রোটিনগুলো মানে ডিনেচার করার দিকে যেতে থাকে। তো তাদেরকে সেই একটা স্ট্রেস কন্ডিশনেও প্রপার ফোল্ডিংয়ে রাখার জন্য বা আনফোল্ডেড প্রোটিনসগুলোকে রেকগনাইজ করার জন্য কিছু স্পেসিফিক প্রোটিনস তৈরি হয় সেই সময়, তারা হচ্ছে হিটশক প্রোটিনস। মানে হিটশক দিলে তৈরি হয়, তাই জন্য তাদেরকে হিটশক প্রোটিনস বলে, ঠিক আছে? এবার এখন মানে দেখা যাচ্ছে যে অনেক প্রোটিনই নর্মালিও থাকে, হিটশক দিলে বেশি প্রডিউসড হয়, তাই জন্য নামটা আর চেঞ্জ করা হয়নি অনেক ক্ষেত্রে। তো হিটশক প্রোটিন দিয়েই চলছে নামটা, কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য কিছু ফাংশনও করে তারা। অনেকে রিসেপ্টর হিসেবে কাজ করে, মানে ইন্ট্রাসেলুলার রিসেপ্টর হিসেবে কাজ করে অনেক হিটশক প্রোটিন, ঠিক আছে? আচ্ছা, তো ক্লাস 1 এমএসসি যে আলফা চেন, তার সঙ্গে ক্যালনেক্সিন বাইন্ড করে থাকে, মানে বাইন্ড করে, তারপরে কি হয়, ট্যাপাসিন আর ক্যালরেটিকুলিন বাইন্ড করে, ঠিক আছে? এবং এরা কন্ট্রোল করে হচ্ছে বিটা 2 মাইক্রোগ্লোবুলিনের অ্যাটাচমেন্টটা আলফা চেনের সঙ্গে, ঠিক আছে? তখন কি হয় যে ক্যালনেক্সিনটা বেরিয়ে যায়, তারপরে গিয়ে পেপটাইডটা বাইন্ড করে। যখনই পেপটাইড বাইন্ড করে তখন আর এই ক্লাস 1 এমএসসির ট্যাপাসিন বা ক্যালরেটিকুলিনকে দরকার হয় না, ও তখন একটা স্টেবল ফোল্ড বা স্টেবল কনফর্মেশন পেয়ে যায়, এবং তখন সেটা মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বেরিয়ে সেল সারফেসে এক্সপ্রেসড হয়। তো এত নিটিগ্রিটি যদি নাও মনে রাখতে পারিস খুব একটা অসুবিধা নেই, জাস্ট একটা জিনিস মনে রাখবি, এই যে পেপটাইড যেটা আরিয়ারে ঢুকছে সাইটোসল থেকে, সেটা ট্যাপ বলে এই প্রোটিনের হেটেরোডাইমারটা কন্ট্রোল করে, ট্যাপ 1 আর ট্যাপ 2, ঠিক আছে? আর জাস্ট একটু নামগুলো মনে রাখবি, মানে ক্যালনেক্সিন, ক্যালরেটিকুলিন, ট্যাপাসিন, এই নামগুলো মনে রাখবি, যদি স্পেসিফিক অর্ডারটা নাও মনে রাখতে পারিস, ওকে? এটা গেল হচ্ছে ক্লাস 1 এমএসসি কিভাবে
তার পেপটাইডের সঙ্গে অ্যাসোসিয়েট তো দাদা বলছি, এই যে তোমার ক্যালরেটিকুলিন কিংবা ট্যাপেসিন, এগুলো তো তিনটেই তো স্যাপেরন। তিনটেই স্যাপেরন, একদম তিনটেই স্যাপেরন। এবার হচ্ছে ক্লাস 2 এমএইচসি কিভাবে মানে জেনারেটেড হয় বা অ্যান্টিজেনের সঙ্গে অ্যাসোসিয়েট করে। দেখ মানে এগুলোকে অ্যান্টিবডি বলে ভাবিস না, ঠিক আছে? এগুলোকে জাস্ট রিসেপ্টর বলেই ভাব। মানে কেন অ্যান্টিবডি বলে ভাবতে বারণ করছি, তার কারণ বি সেলের ক্ষেত্রে এইটা অ্যান্টিবডি, মানে বি সেলের ক্ষেত্রে একটু হয়তো আইডিয়া আছে তোদের, বি সেলের অ্যান্টিজেন বাইন্ডিং রিসেপ্টরই হচ্ছে অ্যান্টিবডি, ঠিক আছে? মানে বি সেল প্রথমে অ্যান্টিবডি যেগুলো প্রডিউস করে সেগুলো সেল সারফেসে এক্সপ্রেস করে, যখন অ্যান্টিজেনের সঙ্গে ইন্টারাক্ট করে সেই অ্যান্টিবডিগুলো, তখন ও সিক্রেটারি অ্যান্টিবডি প্রডিউস করে, ঠিক আছে, যেগুলো ব্লাড স্ট্রিমে আসে। আদার সেলসের ক্ষেত্রে অ্যান্টিজেন বাইন্ডিং রিসেপ্টরগুলো আলাদা হয়, মানে সেগুলো কিন্তু অ্যান্টিবডি হয় না। তো এগুলো দেখতে অনেকটা অ্যান্টিবডির মতো, বাট নর্মাল রিসেপ্টর ভাব। তো কি হয়, এই যখন অ্যান্টিজেন বাইন্ড করছে রিসেপ্টরের সঙ্গে, এটা অনেক কিছুই হতে পারে, প্রোটিন অ্যান্টিজেন হতে পারে, পেপটাইড অ্যান্টিজেন হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, হোয়াট এভার ইট ইজ, সেটা কি হয়, ক্ল্যাথরিন কোটেড ভেসিকেলের থ্রু দিয়ে এন্ডোসাইটোসিস হয় তার, ঠিক আছে? এবার যখনই এন্ডোসাইটোসিস হয় তখনই রিসেপ্টরটাকে তো আবার ফেরত পাঠাতে হবে, কারণ ও আরও তো অ্যান্টিজেন আছে যেগুলোকে বাইন্ড করে ভেতরে ঢোকাবে। তো তখন আর্লি মানে এই ক্ল্যাথরিন কোটেড ভেসিকেলটা আর্লি এন্ডোজোমে কনভার্টেড হয়, এবং সেটা পিএইচটা দেখ একটু কম, মানে নর্মালি ফিজিওলজিক্যাল পিএইচ কি 7 to 7.4 এরকম। যখনই পিএইচটা একটু কমে যায় তখন এই রিসেপ্টরটা পেপটাইডের থেকে ছেড়ে যায়, মানে অ্যান্টিজেনের থেকে ছেড়ে যায়, রিসেপ্টরটা আবার রিসাইকেলড হয়। কিন্তু এই আর্লি এন্ডোজোমের মধ্যে যে অ্যান্টিজেনটা আছে সেটা দেন লেট এন্ডোজোম হয়, দেন তার সঙ্গে লাইসোজোম ফিউজ করে, ঠিক আছে? এখানে একটু কমপ্লিকেটেড ওয়েতে দেখানো আছে, আমি জাস্ট সিম্পলিসিটির জন্য বলছি। এই লেট এন্ডোজোমটা লাইসোজোমের সঙ্গে অ্যাকচুয়ালি ফিউজ করে ওর পিএইচটা যখন 4.5 to 5 চলে যায়, তখন এই এন্ডোলাইসোজোমের মধ্যে কি হয়, এগুলো ধরে নেই এন্ডোলাইসোজোম, ঠিক আছে? এন্ডোলাইসোজোমের মধ্যে লাইসোজোমাল যে এনজাইমগুলো সেগুলো এই পেপটাইডটাকে ফ্র্যাগমেন্ট করে, ঠিক আছে, ফ্র্যাগমেন্টেশন করে, ঠিক আছে? ফ্র্যাগমেন্টেশন করলে কি হয়, ওই ছোটো ছোটো 13 to 18 অ্যামাইনো অ্যাসিডসের ফ্র্যাগমেন্ট তৈরি হয়, ওকে? এবং এই এন্ডোলাইসোজোমের মধ্যে ক্লাস 2 এমএইচসির যে মলিকিউলগুলো সেগুলো এন্টার করে, ঠিক আছে? এন্টার করে ওরা এই পেপটাইডের সঙ্গে বাইন্ড করলে তা দেন সেল সারফেসে এক্সপ্রেস করে। এবার এইখানে একটা জিনিস, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই যে এই ক্লাস 2 এমএইচসি ইনিশিয়ালি কি হয়, এই যে ক্লেফটটা, এটা একটা ধরে নে যে বোতলের মাথায় তো ছিপি দিয়ে বোতলটা বন্ধ করা থাকে, না হলে তো বোতলের মধ্যে যা খুশি বাইরে থেকে ঢুকে পড়তে পারে, ধুলো ঢুকতে পারে। তো সেরকমই এই ক্লেফটা যেন মানে যা খুশি বাইন্ড না করে, তাই জন্য ক্লেফটা ইনিশিয়ালি বন্ধ করা থাকে। সেটা বন্ধ করা থাকে হচ্ছে ইনভেরিয়েন্ট চেন বলে একটা পেপটাইড দিয়ে বন্ধ করা থাকে। এই চেনটা কি হয়, পরে এই যখন এন্ডোলাইসোজোমের মধ্যে ঢোকে তখন এটা অনেকটাই ডিগ্রেড করে যায়, কিন্তু একটা ক্লিপ বলে একটা ছোট ফ্র্যাগমেন্ট ইনভেরিয়েন্ট চেনেরই সেটা বাইন্ড করে থাকে। এই ক্লিপ পেপটাইড দিয়ে তখনই মানে রিপ্লেসড হয় যখন কিনা একটা সুইটেবল পেপটাইড বাইন্ড করতে পারে। এখানে সুইটেবল পেপটাইড এলে পেপটাইডটা ক্লিপকে রিপ্লেস করে দেয়, ঠিক আছে? পেপটাইডটা বাইন্ড করে ক্লিপটা বেরিয়ে যায়। এবং এই যে কাজটা হচ্ছে এটাকে ফেসিলিটেট করে এই সেলের ডিএম, ঠিক আছে? এইটা কিন্তু মনে রাখবি, ফেসিলিটেট করে হচ্ছে এইচএল এর ডিএম আর ইনহিবিট করে হচ্ছে এইচএল এর ডিও।
এই এইচএল এর ডিএম আর এইচএল এর ডিও অনেকটা ক্লাস 2 এমএসসির মতোই দেখতে, তাই জন্য দেখ শেপটা অনেকটা একই রকম দেখিয়েছে, কিন্তু এরা কিন্তু আসলে স্যাপেরন। এবং যেহেতু দেখ এইচএল এ কথাটা রয়েছে, তাই জন্য এরাও কিন্তু ওই যে হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্সের যে জিন্সগুলো যেগুলো একসাথে থাকে 6 ক্রোমোজোমে, তো সেই ক্লাস্টারের মধ্যেই কিন্তু এই জিন্সগুলোও পড়ে। যেরকম এমএসসি ক্লাস 2 জিন্সও পড়ে, সেরকম এদের জিন্সও পড়ে, তাই জন্য এইচএল এ কথাটা আছে, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মাথায় রাখিস। এবং এটা অবভিয়াসলি লেখাও আছে বইতে, মানে যদি ভুলে যাস পরে পড়তেও পারিস। আচ্ছা দাদা, ক্লিপ লেগে থাকাকালীন রেকগনিশনটা কি করে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পেপটাইড এলেও? না, এটা হচ্ছে মানে কম্পিটিটিভ মডেল, ঠিক আছে? আচ্ছা, যার অ্যাফিনিটি বেশি, মানে যখনই এমন একটা সুইটেবল পেপটাইড আসে যার অ্যাফিনিটিটা ক্লিপের থেকে বেশি, সে ক্লিপকে রিপ্লেস করে দেয়। তার মানে সবসময় একটা মানে ছেড়ে যাওয়ার একটা চান্স থাকে আর কি, কম্পিটিশনে যেরকম হয় আর কি। ক্লিপের তো হ্যাঁ, ক্লিপের। হ্যাঁ, ক্লিপ ছেড়ে যাওয়ার জন্যই আছে, মানে ক্লিপ আচ্ছা, ততক্ষণই থাকে যতক্ষণ মানে সুইটেবল পেপটাইডটা আসে না। আচ্ছা, অনেকটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের মতো, যখন ডাইরেক্টর এসে যায় তখন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদ ছেড়ে দেয়। তো এখানে দেখ লেখাই আছে এই যে এইচএল এ ডিও অ্যাক্টস অ্যাজ এ নেগেটিভ, মানে মে অ্যাক্ট কথাটা লেখা আছে, বাট ইট অ্যাক্টস অ্যাজ এ নেগেটিভ রেগুলেটর, আর এইচএল এর ডিএমটা অবভিয়াসলি ফেসিলিটেট করে, ঠিক আছে? এইটা কিন্তু কোশ্চেনে এসছে এবং পরেও আসতে পারে এই জিনিসটা, এইচএল এ ডিএম আর ডিওর ব্যাপারটা। আচ্ছা, এইবার যেটা আমি বলেছিলাম একটা ক্রস হয়, এইটা জাস্ট একটা ফিগার দিয়ে মানে দুটোর যে ডিফারেন্সটা, ডিফারেন্ট যে দুটো পাথওয়ে সেটাকে দেখানো হয়েছে। মানে তোরা যখন কুইক রিভিশন করবি তখন এই ফিগারটাকে রেফার করতে পারিস। দুটো পাথওয়ে ট্যালি করা হয়েছে এইভাবে। এটা খুব সুন্দর একটা কনসেপ্ট, ভিজুয়ালাইজিং কনসেপ্ট। এবার আমি ইনিশিয়ালি বলেছিলাম যে একটা ক্রস কানেকশন হয়, ঠিক আছে? এই যে এই যখন সাইটোপ্লাজমিক ফ্র্যাগমেন্টসগুলো তৈরি হচ্ছে পেপটাইডের, তখন কিন্তু ওরা অনেক সময় এন্ডোসাইটিক কম্পার্টমেন্টসের মধ্যে ঢুকে গিয়ে ক্লাস 2 এমএসসির থ্রু দিয়েও রিপ্রেজেন্টেড হতে পারে। এটার দরকার কি? না হলেও তো হতো, মানে কেউ বলতে পারবি মানে লজিক্যালি এটার দরকার কি, বা এটাতে কি লাভ হয় আমাদের? এবং এখানেই মানে ইমিউনোলজির কনসেপ্টস বা ফান্ডামেন্টালসগুলো ক্লিয়ার থাকা দরকার। মানে কেউ যদি বলতে মানে ট্রাই করতে চাস কর, মানে ভুল হলেও কোনো অসুবিধা নেই। দাদা কোনো রকম ভাবে মানে ক্লাস 1 এর যে স্যাপেরন্স গুলো রয়েছে সেগুলো যদি নন ফাংশনাল হয়ে পড়ে এরকম কোনো না না, টেন্ডেন্সি আমি এটা নর্মালি হয়, মানে ওরকম কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন না, এটা নর্মালি হয়। মানে ওদের সমস্ত জিনিসপত্র ঠিকঠাক থাকলেও এই সিচুয়েশন হতে পারে, মানে এগুলো ক্লাস 2 হয়। এর অনেক সময় কিছু পেপটাইডস ক্লাস 1 এর ক্ষেত্রে যে মানে এন্ডোজেনাস পেপটাইড, সেগুলো এক্সোজেনাস পাথওয়ে দিয়ে অনেক সময় রিপ্রেজেন্টেড হয়। আচ্ছা, মানে এটা কি অ্যাডভান্টেজ থাকতে পারে? মানে মেমরি করার জন্য কি? হ্যাঁ হ্যাঁ মেমরি জেনারেট করার জন্য কি? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। মানে তোরা জানিস যে মেমরি সেল যেটা জেনারেটেড হয়, মানে মেইনলি মানে মেমরির থেকেও বড় কথা হচ্ছে একটা যে ওভারঅল যে একটা ইমিউনোলজির অ্যাক্টিভেশন হতে হয়, সেটা কিন্তু করে হচ্ছে ক্লাস 2 টি হেল্পার সেলস, ঠিক আছে? তো এই টি হেল্পার সেল ক্লাস 2 এমএইচসি কে রেকগনাইজ করতে পারে, ঠিক আছে?
এবং এই টি হেল্পার সেলই কিন্তু মানে ফার্দার বি সেল অ্যাক্টিভেশন বা ওভারঅল ইমিউন সিস্টেমকে চার্জ আপ করা বা এই যে মেমোরি সেলস তৈরি হচ্ছে তাদেরকে কন্ট্রোল করে, ঠিক আছে? তো যদি শুধু এই পেপটাইডসগুলো ক্লাস 1 এমএসসি দিয়েই রিপ্রেজেন্টেড হতো তাহলে কি হতো, যে ক্লাস 1 এমএসসি দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে, সাইটোটক্সিক টি সেল রেকগনাইজ করছে, সেলটাকে কিল করে দিচ্ছে। এক্ষেত্রে কিন্তু ওভারঅল ইমিউন সিস্টেম কিন্তু জেগে উঠবে না, চার্জড আপ হবে না বা মেমোরি সেল তৈরি হবে না। তাই জন্য কি হয়, কিছু পেপটাইডস এন্ডোসাইটিক কম্পার্টমেন্টসে ঢুকে যায় এবং ঢুকে গিয়ে ক্লাস 2 এমএসসি দিয়ে রিপ্রেজেন্টেড হয়, ঠিক আছে? এইটা হচ্ছে মানে একটা অ্যাডভান্টেজ এই ক্রস কানেকশনটার, এবং এই কারণেই হয় জিনিসটা। ওকে, বাট দাদা পেপটাইডের সাইজটা তো ডিফারেন্ট। হ্যাঁ, এবার এটা একটা খুব ভালো প্রশ্ন করেছিস। পেপটাইডের সাইজটা ডিফারেন্ট, মানে কিন্তু আমি যেটা বলেছিলাম যে নর্মালি ক্লাস 2 এর ক্ষেত্রে সাইজ হচ্ছে 13 to 18 অ্যামাইনো অ্যাসিডস, তাই তো? হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় যে ও যদি 8 to 10 অ্যামাইনো অ্যাসিডসের কোনো ফ্র্যাগমেন্টকে পায় ও বাইন্ডই করতে পারবে না। করতে পারবে, উইকলি বাইন্ড করবে হয়তো, কিন্তু তবুও করতে পারবে। তো মানে যতটা পসিবল টি হেল্পার সেলকে অ্যাক্টিভেট করা, ঠিক আছে? মানে যত রকমভাবে ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করা যায়, এটা তার একটা প্রচেষ্টা। ওকে, আচ্ছা, এর পরের এবং এইটা হচ্ছে ওভারঅল দুটো চ্যাপ্টার মিলিয়ে যেটা আমি বোঝালাম, সেটা হচ্ছে দুটো ধরনের এমএইচসি, ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2, কীভাবে তাদের পেপটাইডের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয় এবং সেল সারফেসে ডিসপ্লেড হয়, ঠিক আছে? এর পরের যে পোর্শনটা আসবে সেটা হচ্ছে ডাইরেক্টলি টি সেলে চলে যাবে, কারণ এই যে এমএইচসি এবং তার যে অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন, এটাকে রেকগনাইজই করে হচ্ছে টি সেল, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যে কনসেপ্টগুলো আসবে, প্রথমেই আসবে হচ্ছে সেলফ ভার্সেস নন সেলফের কনসেপ্ট এবং সেটাকে কিভাবে ডিসকভার করা হয়েছিল। তো প্রথম দিকে কিছু জিনিস আমি স্কিপ করেছিলাম, এইবার আমি সেইগুলোতে ফোকাস করব একটু, ঠিক আছে? এবং এই এক্সপেরিমেন্টসগুলো খুব সোজা এক্সপেরিমেন্টস, মানে কিন্তু খুব এলিগেন্ট এক্সপেরিমেন্টস, এবং এইগুলো দিয়েই মানে ইমিউনোলজির বেসিস বা বেসিক্স যেটা, সেটা কি বলবো, তৈরি হয়েছে। এবং এই এক্সপেরিমেন্টসগুলো শুধু যে কনসেপ্টের জন্য আমি বলছি তা না, পরীক্ষার জন্যও আমি বলছি, কারণ এইটা যেমন পরীক্ষাতে মাঝে মাঝেই দেয়, ছবি দিয়ে না দিলেও মানে ওই আধ পাতা একটা প্রচ্ছদ লিখে দেয়, বাট দেয়। এবং জাস্ট পড়া থাকলে, মানে তুই না পড়া থাকলেও হয়তো অ্যান্সার করতে পারবি, কিন্তু তোর বেশি টাইম লাগবে। পড়া থাকলে চট করে একবার কুইক রিভাইজ করে নিয়ে জিনিসটা কি বলেছে তুই অ্যান্সার করে দিতে পারবি। সো যেটা আমি আগে এই এক্সপেরিমেন্টটা বলছি, তারপরে এটা বলছি, কারণ এটা বোঝাতে একটু সময় লাগবে, অনেক কটা ব্যাপার আছে। এইটা হচ্ছে জিঙ্কারজেল এন্ড ডোহার্টির এক্সপেরিমেন্ট, এবং এটার জন্য ওরা নোবেলও পেয়েছিল, ঠিক আছে? এবং জিনিসটা কি বলছে, যে এই যে আমরা বলছি যে সেলফ এমএসসি রেকগনিশন, মানে আমাদের যে টি সেল, সেটা মানে ম্যাচিওর যে টি সেলস যেগুলো সার্কুলেট করছে ব্লাড স্ট্রিমে, তারা শুধু আমাদের যে সেলফ এমএইচসি, মানে নিজের যদি এমএইচসি থ্রু দি অ্যান্টিজেন প্রেজেন্টেড হয় তবেই রেকগনাইজ করতে পারে, অন্যের এমএইচসির সাথে কিন্তু ইন্টারাকশন করবে না, ঠিক আছে? মানে আমার টি সেল সে তথাগতর যে এমএইচসি তার সঙ্গে ইন্টারাক্ট করবে না, ঠিক আছে? সেটা কিভাবে দেখানো হয়েছিল, কিভাবে, সেটা হচ্ছে যে একটা মাউসকে আমি এলসিএম ভাইরাস দিয়ে ইনফেক্ট করছি, ঠিক আছে? এবার এলসিএম ভাইরাস অবভিয়াসলি ইন্ট্রাসেলুলার হয়,
ঠিক আছে? তো আচ্ছা, এলসিএম এর ফুল ফর্ম জানিস কেউ? না জানলেও ঠিক আছে। লিম্ফোসাইটিক কোরিওমেনিনজাইটিস ভাইরাস, ঠিক আছে? এই এলসিএম ভাইরাসটা দিয়ে যদি এই মাউসটাকে ইনফেক্ট করি, তাহলে মাউসের যে সেলসগুলো সেগুলো মধ্যে এই এলসিএম ভাইরাসটা ঢুকে যাবে এবং ভাইরাসটা নিজের পার্টিকেল তৈরি করতে থাকবে সেলের মধ্যে। তো এই মাউসটা থেকে স্প্লিন সেলস কালেক্ট করা হয়েছে। তো আমরা সবাই জানি যে স্প্লিনের মধ্যে টি সেল রিসাইড করে, ঠিক আছে? তো স্প্লিন সেলস থেকে টি সেলগুলোকে মানে সেই সময় আইসোলেট করা সম্ভব হয়নি, পরে এটা আরও রিফাইন ওয়েতে মানে টি সেলটাকে আইসোলেট করেও দেখা হয়েছে, বাট তখন স্প্লিন সেলসটাকেই ডাইরেক্ট ইউজ করা হয়েছিল সেলসের যে কালেকশনটা, কারণ তার মধ্যে টি সেল ছিল। এবার কি করা হলো, টার্গেট সেলগুলো কিভাবে নেওয়া হলো সেটা হচ্ছে, এবং একটা জিনিস এখানে বলে রাখি, এই যে H2K এর যে স্প্লিন সেলস মানে তার মধ্যে যে সাইটোটক্সিক টি সেলসগুলো আছে তারা কিন্তু এই এলসিএম ভাইরাসের থ্রু দিয়ে প্রাইমড হয়ে গেছে, ঠিক আছে? সো প্রাইমড হয়ে গেছে মানে মানে অ্যাক্টিভেটেড হয়ে গেছে এলসিএম ভাইরাসের জন্য, ঠিক আছে? এবার কি হচ্ছে, যদি আমি 3টে কন্ডিশন নিলাম, একটাতে বলছি এই যে H2K টার্গেট সেলস, কিন্তু তার মধ্যে কোনো ভাইরাস নেই, ঠিক আছে? তো যদি ভাইরাস না থাকে তাহলে H2K হলেও মানে সেম মানে ব্রিড হলেও যেহেতু ভাইরাস নেই তাই জন্য টি সেল মানে সাইটোটক্সিক টি সেল কী করবে, এই সেলগুলোকে কিল করবে না, সেলগুলো নর্মাল থাকবে। এবার বলা হচ্ছে H2K এলসিএম ইনফেক্টেড টার্গেট সেলস, মানে এই সেলগুলোর মধ্যে এলসিএম ভাইরাস আছে এবং ভাইরাল যে প্রোটিনগুলো তার পেপটাইডকে ওই MHC ক্লাস 1 রিপ্রেজেন্ট করছে। তখন কী হবে, এই যে প্রাইমড টি সেলগুলো সেগুলো ওই MHC এবং অ্যান্টিজেনকে রেকগনাইজ করবে এবং সেলগুলোকে কিল করবে। এবার কীভাবে দেখা হয়েছিল যে সেলটাকে কিল করবে, সেটা হচ্ছে যে মানে সেলের মধ্যে আগে থেকেই এই ক্রোমিয়াম 51কে ইনকর্পোরেট করে দেওয়া হয়েছিল, ঠিক আছে? মানে ক্রোমিয়াম 51 মিডিয়াতে সেলকে রেখে গ্রো করা হয়েছিল, সেলের মধ্যে ক্রোমিয়াম 51 ছিল। যখনই সেলটা কিল্ড হচ্ছে তখন ক্রোমিয়াম 51টা সুপারনেট্রেন্টে রিলিজ হয়ে যাচ্ছে এবং ক্রোমিয়াম 51কে ডিটেক্ট করা হয়েছে। যদি ক্রোমিয়াম 51 ডিটেক্টেড হচ্ছে মানেই সেলগুলো কিল হচ্ছে, ঠিক আছে? তবেই ক্রোমিয়াম 51 সেল থেকে বেরোতে পারবে। এবার আরেকটা কন্ডিশন হচ্ছে যে H2B স্ট্রেনের মাউসকে এলসিএম ইনফেক্ট করে তার টার্গেট সেল নেওয়া হয়েছে। এবার যেহেতু H2B তাকে কিন্তু H2K এর টি সেল রেকগনাইজ করতে পারবে না, কারণ দুটোর হ্যাপ্লোটাইপ আলাদা, ঠিক আছে? তো তাই জন্য দেখা যাচ্ছে কিন্তু কোনো লাইসিস হচ্ছে না, মানে কোনো সেল কিলিং হচ্ছে না, কারণ এই টি সেলগুলো MHC-কে রেকগনাইজই করতে পারছে না। এবং সেখান থেকেই বোঝা গেছিলো যে একটা খুব বড় একটা ফান্ডামেন্টাল একটা কনসেপ্ট পাওয়া গেছিলো যে টি সেল সেলফ MHC মানে নিজের যে MHC তাকেই রেকগনাইজ করতে পারে, ঠিক আছে? এবং পরে যেটা পজিটিভ নেগেটিভ, হ্যাঁ বলছি ক্রোমিয়াম 51টা আপনি বললেন না যে সেলটা লাইসিস হয়ে বেরোবে, হ্যাঁ। মানে কোন পার্টটাকে যেন ক্রোমিয়াম 51 মানে ইয়ে করছে, মানে ঠিক আমি বুঝতে পারলাম সেলের- কোশ্চেনটা। মানে আপনি বললেন না ক্রোমিয়াম 51টা রিলিজ তখনই হবে যখন সেলটা লাইসিস হয়ে যাবে, হ্যাঁ, মানে ক্রোমিয়াম 51টা সেলের কোন পার্টটার মধ্যে থাকছে, কিন্তু সাইটোসলে, অ্যাক্টিভ রেডিও সাইটোসেল, হ্যাঁ ওটাই জিজ্ঞেস করছি, হ্যাঁ সাইটোসলে সাইটোসেলের থাকে। মধ্যে থাকে, আচ্ছা হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এবার আরেকটা ভাবেও এটাকে মানে দেখানো হয়েছিল সেলফ MHC রেস্ট্রিকশনটাকে, সেটা হচ্ছে এই ফিগারটা,
এটা একটু কমপ্লিকেটেড, কারণ হচ্ছে যে এখানেও দেখ দুটো স্ট্রেন নেওয়া হচ্ছে, ঠিক আছে? এটা গিনিপিক, তাই জন্য এই স্ট্রেনগুলোর এরকম নেম, এই স্ট্রেন 2 or 13 এরকম করে, ঠিক আছে? তিনটে ধরনের স্ট্রেন নেওয়া হয়েছে, এখানে একটাই গিনিপিক দিয়ে বলা হয়েছে, বাট তিনটে ধরনের স্ট্রেন নেওয়া হয়েছে। আইদার স্ট্রেন 2 নেওয়া হয়েছে বা স্ট্রেন 13 নেওয়া হয়েছে, আর নাহলে ওদের ক্রসটা নেওয়া হয়েছে 2/13, ঠিক আছে? এবার একটা গিনিপিক থেকে কী হয়েছে, পেরিটোনিয়াল এক্সুডেট সেলস নেওয়া হয়েছে, ঠিক আছে? এই পেরিটোনিয়াল এক্সুডেট যেটা মানে তার যে সেলস, সেখান থেকে পেরিটোনিয়াল ম্যাক্রোফাজকে আইসোলেট করা হয়েছে, ঠিক আছে? এই অবধি এখান থেকে বুঝ। ম্যাক্রোফাজকে আইসোলেট করে কি হলো, তাকে অ্যান্টিজেন দিয়ে ট্রিট করা হয়েছে, ঠিক আছে? ট্রিট করলে কি হলো, অ্যান্টিজেন পালসড ম্যাক্রোফাজ তৈরি হলো। এবং এখানে যেহেতু বুঝতেই পারছিস, যেহেতু ম্যাক্রোফাজের কথা আসছে, তাহলে এটা ক্লাস 2 এমএইচসির ক্ষেত্রে বলছে। এইটা ক্লাস 1 এমএইচসির ক্ষেত্রে এই এক্সপেরিমেন্টটা প্রযোজ্য, এবং এই এক্সপেরিমেন্টটা মোস্টলি ক্লাস 2 এমএইচসির ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? তো দেখ দুটোর আউটকাম দুরকম, মানে আউটকাম ইন সেন্স দুটোর রেজাল্ট দু ধরনের। এটা যেমন সেল কিলিং আছে, এখানে অন্যরকম দেখতে পাবি। তো পেরিটোনিয়াল ম্যাক্রোফাজকে অ্যান্টিজেন পালস করা হলো মানে কি, পেরিটোনিয়াল ম্যাক্রোফাজের যে ক্লাস 2 এমএইচসি সেটা এই অ্যান্টিজেনটাকে ডিসপ্লে করবে। আর একটা গিনিপিক থেকে কি করা হলো, মানে গিনিপিকটাকে ডাইরেক্টলি অ্যান্টিজেন দিয়ে ট্রিট করা হলো। 7 দিন পরে যখন এটা প্রাইমড হয়ে গেল ওর সেলসগুলো, 7 দিন পরে লিম্ফ নোডের সেল নেওয়া হলো। লিম্ফ নোডের সেল নিয়ে কী করা হলো, একটা কলামের মধ্যে দিয়ে পাস করানো হলো, যেটা কিনা ম্যাক্রোফাজগুলোকে ধরে নেবে আর টি সেলটাকে মানে ফ্লো থ্রু দিয়ে বার করে দেবে। তাহলে অ্যান্টিজেন প্রাইম টি সেল পাওয়া গেল, ঠিক আছে? অ্যান্টিজেন প্রাইমড ম্যাক্রোফাজ পেয়েছি একদিক থেকে, অ্যান্টিজেন প্রাইমড টি সেল পেয়েছি আর একদিক থেকে। অবভিয়াসলি সেম অ্যান্টিজেন দিয়েই প্রাইম করা হয়েছে দুটো ক্ষেত্রেই। তারপরে দুটোকে কোকালচার করা হচ্ছে, ঠিক আছে? করে দেখা হচ্ছে যে টি সেল প্রলিফারেশনের কি মানে ব্যাপার, মানে টি সেল প্রলিফারেট করছে কি করছে না। এবার এখানে একটা জিনিস বলে রাখি, যে যখনই একটা টি সেল এই ম্যাক্রোফাজের যে এমএইচসি ক্লাস 2 এন্ড পেপটাইড এই কম্বিনেশনটাকে রেকগনাইজ করে, তখন কি হয়, টি হেল্পার সেলগুলো আগে নিজেরা প্রলিফারেট করে, মানে অ্যাক্টিভেটেড হয়, দেন নিজেরা প্রলিফারেট করে, তারপরে এরা কিন্তু অন্যান্য সেলসকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে? তো টি সেল ম্যাক্রোফাজের থ্রু দিয়ে অ্যাক্টিভেটেড হচ্ছে, এটাকে কিভাবে দেখা হয়, যে টি সেলটা প্রলিফারেট করছে কিনা, ঠিক আছে? এবার দেখ, এবার ব্যাপারটা খুবই সিম্পল, যে অ্যান্টিজেন প্রাইম টি সেল একদিকে দেখানো হচ্ছে, অ্যান্টিজেন প্রাইম ম্যাক্রোফাজ একদিকে দেখানো হচ্ছে। তো দেখা যাচ্ছে যে স্ট্রেন 2 এর যে টি সেল, সেইটা যখন স্ট্রেন 2 এর ম্যাক্রোফাজের সঙ্গে ইন্টারাক্ট করছে, তখন প্রলিফারেট করছে। স্ট্রেন 13 এর ক্ষেত্রে করছে না। স্ট্রেন 2/13 এর ক্ষেত্রে কিন্তু আবার প্রলিফারেট করছে, কারণ 2/13 কিন্তু 2 এরও এমএইচসির হ্যাপ্লোটাইপ আছে, 13 এরও হ্যাপ্লোটাইপ আছে, তাই জন্য 2/13-এও এ কিন্তু প্রলিফারেট করছে। ভাইস ভার্সা, মানে 13 এর ক্ষেত্রে 13-এ প্রলিফারেট করছে, 2/13-এ প্রলিফারেট করছে, 2-তে করছে না। আর 2/13-এর যদি অ্যান্টিজেন প্রাইম টি সেল হয়, সে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই প্রলিফারেট করছে, কারণ এ যে মানে এর ক্ষেত্রে যে টি সেল আছে, সে স্ট্রেন 2 এরও মানে হ্যাপ্লোটাইপকে রেকগনাইজ করতে পারবে, 3-কেও 13-কেও করতে পারবে, 2/13-কেও করতে পারবে। বোঝা গেল? কারোর কোনো ডাউট থাকলে আমাকে মানে জিজ্ঞেস করে নেন। হ্যাঁ, আমি বলছি এই যে লাস্টের এক্সপেরিমেন্টে আমরা দেখছি মানে কি দেখার জন্য করছি, এই দুটো মানে আমি এক্সপেরিমেন্ট লাস্টেরটা আমি ঠিক খুব একটা বুঝতে পারিনি, ক্লিয়ার হয়নি। হ্যাঁ স্যার, লাস্টটা বুঝতে পারছি না। বেসিক্যালি আমরা দেখছিটা কি, কেন করছি?
দেখছি সেলফ এমএইচসি রেস্ট্রিকশন, মানে আচ্ছা, মানে সেলফ আর নন সেলফকে ডিফারেন্সিয়েট করছে কি? হ্যাঁ দেখা হচ্ছে থ্রু টি সেল প্রলিফারেশন, মানে ইন্ডেক্সটা হচ্ছে টি সেল প্রলিফারেট করছে কি করছে না। সেই জন্য বললাম না যে যে ওইটাই বলে দিলাম যে আগে, যে টি সেল তখনই, মানে টি হেল্পার সেল তখনই প্রলিফারেট করে বা অ্যাক্টিভেটেড হয় যখন ও ক্লাস 2 এমএইচসি অ্যান্ড তার সঙ্গে অ্যাসোসিয়েটেড পেপটাইডকে রেকগনাইজ করে। ঠিক আছে, তাই জন্য স্ট্রেন টু কিন্তু সেলফ, তাই জন্য এই ক্ষেত্রে টি সেলটা প্লাস সাইন মানে হচ্ছে টি সেলটা প্রলিফারেট করছে। ক্লাস 13 সঙ্গে কিন্তু ক্লাস 2 সেলফ নয়, তাই জন্য করছে না। আবার 2/13 ক্ষেত্রে যেহেতু 2 আছে, 13ও আছে কিন্তু 2ও আছে, তাই জন্য সেলফ হয়ে যাচ্ছে। এবার ক্লিয়ার হলো? হ্যাঁ, মোটামুটি অ্যাকচুয়ালি নিজে না পড়লে বোধহয় হবে না। আচ্ছা, একবার নিজে পড় পুরো এই এক্সপেরিমেন্টটা, যদি কোনো হ্যাঁ। অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করে নিস। ঠিক আছে। বলছি দাদা, তুমি একবার ওই যেটা আগের ডায়াগ্রাম ছিল না, যেটা ক্লিপ দিয়ে, ওই পেজটা একবার খুলবো, ওটা একবার আমি একটু পড়ে দেখি। পড়ে দেখবি? তাহলে হ্যাঁ, আমি আরেকটা এক্সপেরিমেন্ট আমি একটু বলে নিই, তারপরে আসছি আমি। ঠিক আছে। আচ্ছা, তোর কাছে কি কুবে নেই? তো খুবই আছে ইবুক, মানে এমনি বইটা নেই। হ্যাঁ, ইবুকই মানে আছে তো। হ্যাঁ, কারোর কাছে না থাকলে আমাকে জানাবি, আমি লিঙ্কটা দিয়ে দেবো, মানে আমার কাছে ড্রাইভে আছে, তাহলে ডাউনলোড করে নিস। হ্যাঁ দাদা, এই বইটার লিঙ্কটা দাও, এই ভার্সনটা নেই। এই ভার্সনটা নেই, তাই তো? ঠিক আছে, না। আমি লিঙ্কটা গ্রুপেই দিয়ে দেবো আজকে। ঠিক আছে, ঠিক আছে। যে যে ডাউনলোড করতে চাস করে নিস। আচ্ছা, এই এক্সপেরিমেন্টটায় কি দেখানো হচ্ছে, যে এই যে আমরা বলছি যে অ্যান্টিজেন প্রসেসিং হওয়ার পরে, মানে এখন তো একটা টেক্সট বুক নলেজ হয়ে গেছে না, যে অ্যান্টিজেন প্রসেসড হয়ে তবেই এমএইচসি থ্রু দিয়ে রিপ্রেজেন্টেড হয়। কিন্তু যখন মানে এটা ডিসকভার করার আগে এটা তো টেক্সট বুক নলেজ ছিল না, তখন তো ডিসকভার করতে হয়েছে জিনিসটা, সেটা কিভাবে করা হয়েছিল, তো সেটাই এই ফিগারে দেখানো হচ্ছে। এবং এটাও কিন্তু এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, এই কন্ডিশনগুলো দিয়ে কোশ্চেন দেয়, স্পেশালি নেটের ক্ষেত্রে যে 4 মার্কসের কোশ্চেন হয় সেখানে দিতে পারে। সেটা হচ্ছে যে একটা ধর অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলকে নেওয়া হলো, ওকে। এবার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলসের ক্ষেত্রে কিন্তু এই যে জিনিসগুলো দেখছি সেগুলো ক্লাস 2 এমএইচসি, ঠিক আছে। এই ক্লাস 2 এমএইচসি কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলসের ক্ষেত্রে নর্মালিও মানে এমনিও রিপ্রেজেন্টেড হয় সেল সারফেসে, মানে নট নেসেসারিলি যে অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করলে তবেই এরা সেল সারফেসে রিপ্রেজেন্টেড হতে মানে হবে। ক্লাস 1-এর ক্ষেত্রে এটা একটা মেজর ডিফারেন্স, কারণ ক্লাস 1 অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করলে তবেই সেল সারফেসে রিপ্রেজেন্টেড হয়। ক্লাস 2 এমএইচসি মানে তৈরি হওয়ার পরে ও একটা থ্রু ওই যে ভেসিকুলার পাথওয়ের মধ্যে দিয়ে যায়, মানে সেই পাথওয়েতে যদি অ্যান্টিজেন পায় ভালো, মানে অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করে রিপ্রেজেন্টেড হয়, না পেলেও ও কিন্তু এমনিও রিপ্রেজেন্টেড হতে পারে, ঠিক আছে। এবার দেখ যে সেলটাকে ডিফারেন্ট কন্ডিশন দেওয়া হচ্ছে। একটা কন্ডিশনে বলা হচ্ছে প্রথমেই ফিক্স করে দেওয়া হলো, ঠিক আছে, প্যারাফর্মালডিহাইড দিয়ে ফিক্স করে দেওয়া হলো। ফিক্স করে দেওয়ার মানে হচ্ছে সেলটা যে স্টেটে ছিল সেই স্টেটেই থেকে যাবে, ওর আর কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি হবে না, বোঝা গেল? মানে ওর আর কোনো অন্য কোনো যে লাইভলি ফাংশনগুলো ছিল সেগুলো আর হবে না, কিন্তু সেলটা স্ট্রাকচারালি ইনট্যাক্ট থাকবে, ওকে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, যে ফিক্স করার পরে অ্যান্টিজেন দিয়ে 1 আওয়ার ইনকিউবেট করা হলো, এবং এই অ্যান্টিজেনটা মানে হচ্ছে ফুল অ্যান্টিজেন, মানে পুরো প্রোটিনটা। তো দেখা যাচ্ছে টি সেল অ্যাক্টিভেশন হচ্ছে না, ওকে, মানে এমএইচসির সঙ্গে অ্যান্টিজেন নেই। এবার আরেকটা কন্ডিশনে দেখানো হচ্ছে যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সঙ্গে অ্যান্টিজেন দিয়ে 1 আওয়ার ইনকিউবেট করা হলো, দেন ফিক্স করা হলো, দেন যদি টি সেলের সঙ্গে ইনকিউবেট করা হয়, দেন দেখা যাচ্ছে টি সেলটা অ্যাক্টিভেট হচ্ছে। তার কারণ
বলা হলো যে তার মানে এই অ্যান্টিজেনটা এর মধ্যে গিয়ে নিশ্চয়ই প্রসেসড হচ্ছে, প্রসেসড হয়ে সেল সার্ভিসে এমএসসি থ্রু দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে। এবং এটাকে ক্রস চেক কীভাবে করা হয়েছে যে এই এপিসিকে আগের মতো ফিক্স করে দেওয়া হলো, কিন্তু এবার পুরো বড় একটা প্রোটিন না দিয়ে ছোট ছোট ফ্র্যাগমেন্টস দেওয়া হলো, মানে অ্যান্টিজেনিক পেপটাইডস দেওয়া হলো। তখনও দেখা যাচ্ছে টি সেল অ্যাক্টিভেট হচ্ছে। তার মানে কি, যদি অ্যান্টিজেনিক পেপটাইডস দেওয়া হয় তাহলে কিন্তু এই সারফেসে যে এমএসসি টুগুলো রয়েছে তাদের সঙ্গে কিন্তু এই অ্যান্টিজেনিক পেপটাইডটা বাইন্ড করতে পারবে। ঠিক আছে, বাইন্ড করলে এগেন টি সেল অ্যাক্টিভেটেড হবে। তো এই এক্সপেরিমেন্টটা থেকে বোঝানো হয়েছে যে এই অ্যান্টিজেনটা গোটা একটা বড় প্রোটিন অ্যান্টিজেন কিন্তু এমএসসির সঙ্গে বাইন্ড করতে পারে না। এমএসসির সঙ্গে বাইন্ড করার জন্য, এবং স্পেশালি এটা এমএসসি 2 এর ক্ষেত্রেই দেখানো হয়েছিল, সেটাই সম্ভব ছিল তখন, তাই জন্য যে এমএসসির সঙ্গে বাইন্ড করার জন্য অ্যান্টিজেনকে প্রসেসড হতে হয়, মানে ছোট ছোট ফ্র্যাগমেন্টসে ভাঙতে হয়। ওকে, মানে এই 13 থেকে 18 পেপটাইড পেলেই হবে। অ্যামাইনো অ্যাসিডসে পেপটাইডে ভাঙতে হয়। পেপটাইড আচ্ছা, পৌলমি যেটা বলছিলি, পৌলমি কোনটা বলছিলি জানো? এটা তোমার ক্লিপ দিয়ে মানে আচ্ছা, এমএক্সি ক্লিপ দিয়ে যেটা হচ্ছে ওটা ক্লিপ প্রোটিন। এই জিনিসটা তো? হ্যাঁ, হলে বলিস আমাকে। আচ্ছা দাদা, বলছি যে কি তোমার যেটা ক্লাস 1 এমএইচসির ক্ষেত্রে প্রোটিওজোমে গিয়ে প্রোটিনস গুলো ভাগ হচ্ছে, এটার ক্ষেত্রে তোমার ওই ক্লিপটার কাজ হচ্ছে ওই প্রোটিনস গুলোকে ডাইজেস্ট করা, তাই না? আরেকবার। বলছি ক্লাস 1 এমএইচসির ক্ষেত্রে যেটা তোমার প্রোটিওজোমের ভেতরে গিয়ে পেপটাইডস গুলো মানে ছোট ছোট হয়ে আসছে প্রোটিনস গুলো, এইখানে কি সেটা তোমার ক্লিপ কাজটা করছে? না 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 না, এখানে ওই মানে ডাইজেশনটা করছে হচ্ছে এন্ডোলাইসোজোম, মানে লাইসোজোমাল এনজাইমসগুলো। ঠিক আছে, ইনভ্যারিয়েন্ট চেনের কাজটা হচ্ছে ইনিশিয়ালি যে এই যে ক্লেভটা, এখানে যাতে যে কোনো পেপটাইড বাইন্ড না করতে পারে সেই জন্য মানে জাস্ট এই জায়গাটাকে ব্লক করে রাখে ইনিশিয়ালি। যখন এই পুরো জিনিসটা এন্ডোলাইসোজোমের মধ্যে যায় তখন এই ইনভ্যারিয়েন্ট চেনের পার্শিয়াল ডাইজেশন হয়ে মেজরিটি ডাইজেস্ট করে যায়, শুধু একটা ছোট ফ্র্যাগমেন্ট বাইন্ড করে থাকে, সেটাকেই ক্লিপ বলে। এবং এই ক্লিপটা তখন রিলিজড হয় যখন একটা সুইটেবল পেপটাইড আসে, যেটা এই ক্লিপটাকে মানে রিপ্লেস করে দিয়ে এই ক্লেফটের মধ্যে বাইন্ড করে যায়। আচ্ছা, তার মানে এই প্রসিজারটার পরে কি ওই এন্ডোলাইসোজোম ওইটা হচ্ছে নাকি আগেতে এটা হচ্ছে এন্ডোলাইসোজোমটা হচ্ছে? মানে অ্যান্টিজেনটা ফার্স্ট যখন আসছে তখন তো আগে ওই ক্ল্যাট্রিন কোটেড ভেসিকেল দিয়ে ঢুকছে, তারপরে তো এই প্রসিজারটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হুম, মানে এই জায়গাটাই হচ্ছে বেসিক্যালি আচ্ছা, এই এই জিনিসটা, এবং অ্যান্টিজেন ফ্র্যাগমেন্টেশন পুরো জিনিসটাই এই জায়গাটাতে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো এই পুরো ব্যাপারটা হয়ে গেল। এবার যেটা আসবে সেটা হচ্ছে টি সেল রিসেপ্টর। ঠিক আছে, মানে টি
টি সেল কীভাবে অ্যাক্টিভেট হচ্ছে তার আগে বোঝা দরকার যে টি সেল রিসেপ্টর জিনিসটা কি, তার ফাংশন মানে স্ট্রাকচার কীরকম এবং ফাংশন তো অবভিয়াসলি টি সেলকে অ্যাক্টিভেট করা, এবং সেটা কীভাবে হয়। তো এখানে এগেন ওই সেলফ এমএসসি রেস্ট্রিকশনের ব্যাপারগুলো ইনিশিয়ালি বলা আছে, আমি ওইগুলোতে আর যাচ্ছি না, এবং এই জিনিসগুলো অতটা দরকার নেই, মানে টি সেল রিসেপ্টর কীভাবে আইসোলেট করা হয়েছিল অত কিছু দরকার নেই। যেটা ইনিশিয়ালি জানা দরকার সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে দুটো ধরনের টি সেল রিসেপ্টর আছে, মানে বেসড অন টি সেল রিসেপ্টর দুটো ধরনের রাদার টি সেল র্যাপাটয়ার আছে। মানে আমি ওই টি হেল্পার টি কিলারে এখন যাচ্ছি না, তার আগের একটা মানে ডিভিশন আছে, সেটা হচ্ছে বেসড অন রিসেপ্টরস। একটাকে বলা হয় আলফা বিটা টি সেল আর একটা বলে গামা ডেল্টা টি সেল। মানে একটার সারফেসে আলফা বিটা টি সেল রিসেপ্টর থাকে, একটার সারফেসে গামা ডেল্টা টি সেল রিসেপ্টর থাকে, এবং এরা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ। মানে হচ্ছে একটা টি সেলের সারফেসে কিন্তু আইদার আলফা বিটা থাকতে পারে নয়তো গামা ডেল্টা থাকতে পারে, দুটো একসঙ্গে কিন্তু থাকে না। ওকে, এবার মোস্টলি যেটা দেখা যায় 90 to 95% অফ আওয়ার টি সেল রেপার্টয়ার আলফা বিটা টাইপ অফ টি সেলস থাকে, কি 5 to 10% গামা ডেল্টা টাইপ অফ টি সেলস থাকে। এবং গামা ডেল্টা টাইপ অফ টি সেলসরা মোস্টলি দেখা যায় যে টিস্যু রিসাইডিং হয়, পেরিফেরাল টিস্যুসে থাকে। ঠিক আছে, ওকে। এবার টি সেলের বেসিক শেপটা এরকম, এবং এটার সঙ্গে অনেকটা দেখ, মানে তুই জাস্ট যদি এইটুকু শেপটা দেখিস তাহলে অনেকটা ওই ক্লাস 2 এমএসসির মতোই লাগবে। ঠিক আছে, এরও দুটো এরকম আলফা ডোমেন, একটা আলফা চেন একটা বিটা চেন, একটা আলফা ভ্যারিয়েবল একটা আলফা কনস্ট্যান্ট, একটা বিটা ভ্যারিয়েবল একটা বিটা কনস্ট্যান্ট। এবার ভ্যারিয়েবল মানে হচ্ছে ভি বা ভ্যারিয়েবল মানে হচ্ছে যা ওই সার্টেল ডিফারেন্সেস হয় সেগুলো ওই ভেরিয়েবল রিজনে হয়, এবং বেসড অন দ্যাট ডিফারেন্ট টি সেল রিসেপ্টরের ডিফারেন্ট পেপটাইডের সঙ্গে বাইন্ড করার ক্যাপাবিলিটি থাকে। ঠিক আছে, এবং অবভিয়াসলি এরাও হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ফোল্ডস। ঠিক আছে, মানে এই ডোমেনগুলো ইমিউনোগ্লোবুলিন ফোল্ড হয়, এবং এদের মধ্যে একটা ডাইসালফাইড বন্ড থাকে। ক্লাস 2 এমএসসিতে যেটা এইটা থাকে না, টি সেল রিসেপ্টরের ক্ষেত্রে কিন্তু এই ডাইসালফাইড বন্ডটা থাকে, মানে থাকে হচ্ছে ক্লোজ টু মেমব্রেন। ঠিক আছে, এবার একটা জিনিস দেখ, এই টি সেল রিসেপ্টরের ক্ষেত্রে মানে আলফা বিটা পোর্শনে এই যে সাইটোপ্লাজমিক যে ডোমেনগুলো হয় সেগুলো কিন্তু খুব ছোট। ঠিক আছে, খুব শর্ট চেন হয়, এবং এটার একটা মানে ইম্পর্টেন্ট মানে সিগনিফিক্যান্স ঠিক বলবো না, মানে এটার জন্য আর একটা জিনিস থাকতে হয় এটার সাথে। সেটা কীরকম? আচ্ছা, এই সব জিনিস মনে রাখার অত দরকার নেই যে আলফা বিটা মানে রিলেটিভলি স্ট্রেট হয়, এটার বেশি ইয়ে থাকে, অ্যাঙ্গেল থাকে, এত কিছু দরকার নেই। এবং এই টি সেল রিসেপ্টর জিন্স ফিন্স এগুলো কোনো দরকার নেই, এগুলো একদমই পড়তে যাবি না। একটা জিনিস জাস্ট ডাইভার্সিটি কী করে জেনারেট হয়, যদিও এইটা টি সেল ডাইভার্সিটির ক্ষেত্রে এটা জিনিসটা অতটা ইম্পর্টেন্ট নয় যতটা অ্যান্টিবডির ডাইভার্সিটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট। যদিও অ্যান্টিবডির ডাইভার্সিটিও খুব যে বেশি পড়ার দরকার আছে তা নয়, কয়েকটা স্পেসিফিক জিনিস দরকার আছে, আমি বলে দেবো। ঠিক আছে, জাস্ট একটুখানি একটা ছোটো কনসেপ্টের জন্য বলে রাখি। অবভিয়াসলি এর ভেরিয়েবল চেন রিজিয়ন আছে, কনস্ট্যান্ট রিজিয়ন আছে। এবার ভেরিয়েবল রিজিয়নে CDR1 CDR2 CDR3 তিনটে পোর্শন থাকে, আমি পরে আসছি, সেই জিনিসগুলো থাকে। এবং
বিটা চেনের ক্ষেত্রে ভিডিজে থাকে, এক্ষেত্রে আলফা চেনের ক্ষেত্রে ভি আর জে থাকে। তো এগুলোর মধ্যে মিক্স অ্যান্ড ম্যাচ করে ডিফারেন্ট মিউটেশনস এনে এই যে ভেরিয়েশনসগুলো তৈরি হয় টি সেলে রিসেপ্টরে সেগুলো আসে। ওকে, আর এইগুলো তারপরে অল্টারনেটিভ স্প্লাইসিংয়ের থ্রু দিয়ে এগুলো পরপর জুড়ে যায় কনসেন্ট রিজনগুলো, ঠিক আছে। বাট এটা এমনি ওরকমভাবে মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট একটা কনসেপ্টের জন্য বললাম। বাট সিডিআর 1 2 3 রিজনটা পরে আবার আসবে। ওকে, এগুলো কিছুই দরকার নেই। এবং এই যে কনসেপ্টগুলো, এই যে এই এন রিজন নিউক্লিওটাইড অ্যাডিশন, জাংশনাল ফ্লেক্সিবিলিটি, অল্টারনেটিভ জয়েনিং, এগুলো সবই অ্যান্টিবডির ক্ষেত্রেও যেরকম হয় টি সেল রিসেপ্টরের ক্ষেত্রেও সেরকম হয়। তো আমি এই জিনিসগুলো অ্যান্টিবডির ক্ষেত্রে মেনলি বলবো। যেটা এখানে দরকার সেটা হচ্ছে এই যে আলফা বিটা যে বললাম যে চেইন দুটো, তার সাইটোপ্লাজমিক ডোমেনটা দেখ খুব ছোট। তো এই যেহেতু সাইটোপ্লাজমিক ডোমেনটা খুব ছোট, তাই জন্য এইটুকু সাইটোপ্লাজমিক ডোমেনের থ্রু দিয়ে কিন্তু বিশেষ কোনো সেল সিগন্যালিং সম্ভব নয়, ঠিক আছে। কারণ তোরা নিশ্চয়ই জানিস, মানে কিছু অ্যাটলিস্ট নলেজ আছে এই ব্যাপারে, যে যখনই কোনো সেল সিগন্যালিং হয় স্পেশালি এই ধরনের রিসেপ্টরের ক্ষেত্রে যাদের সঙ্গে জিপিসিআর বা এই ধরনের কোনো অন্য কোনো সেকেন্ড মেসেঞ্জার অ্যাটাচ থাকে না, তাদের কি হয় যে সাইটোপ্লাজমিক টেলটা একটু লম্বা হয় এবং সেখানে কিছু রেসিডিউ থাকে, টাইরোসিন রেসিডিউ মেবি থাকে বা সেরিন রেসিডিউ থাকে, যারা কিনা ফসফোরাইলেটেড হয় এবং সেই ফসফোরাইলেশনকে রেকগনাইজ করে কিছু অ্যাডাপ্টারিস প্রোটিন, এবং সেই অ্যাডাপ্টার প্রোটিনগুলো অন্যান্য আরও প্রোটিনকে রিক্রুট করে এবং ফার্দার একটা ক্যাসকেডের থ্রু দিয়ে একটা সেল সিগন্যালিং হয়। কিন্তু এর যেহেতু সাইটোপ্লাজমিক টেলটাই খুব ছোট, তাই জন্য এখানে ওরকম কোনো ফসফোরিলেশন বা কোনো প্রোটিনের অ্যাটাচমেন্ট পসিবল নয়। তাই জন্য কি হয়, এর সঙ্গে একটা হেল্পার থাকে। এই হেল্পারই হচ্ছে এই CD3 কমপ্লেক্স। এই CD3 কমপ্লেক্সটা কি হয়, এই ধরনের চেঞ্জ দিয়ে কনসিস্ট করে। মানে এইটা হচ্ছে শুধু TCR মানে টি সেল রিসেপ্টর। এই বাকি যে জিটা চেন, গামা এপসাইলন চেন, এপসাইলন ডেল্টা চেন, এইগুলো হচ্ছে CD3 কমপ্লেক্সের পার্ট। ওকে, এবার এদের দেখ কিন্তু রিলেটিভলি লং সাইটোপ্লাজমিক চেন আছে এবং এদের সাইটোপ্লাজমিক ডোমেনে একটা স্পেসিফিক সিকোয়েন্স থাকে, ঠিক আছে, বা স্পেসিফিক ডোমেন থাকে, প্রত্যেকটারই দেখ রয়েছে। সেটাকে বলা হয়, এই মানে ব্লু কালারের যেগুলো, সেটাকে বলা হয় আইট্যাম, ঠিক আছে। এই আইট্যামের ফুল ফর্ম হচ্ছে ইমিউনো রিসেপ্টর টাইরোসিন বেসড অ্যাক্টিভেশন মোটিভ। এবং নাম থেকেই বুঝতে পারছিস যে টাইরোসিন বেসড, মানে এতে এই রিজনগুলো টাইরোসিন রিচ হয়, ঠিক আছে। অনেক টাইরোসিন রেসিডিউ থাকে যারা কিনা ফসফোরাইলেটেড হয় এবং সেগুলো সেলস সিগন্যালিং ক্যাসকেডটা জেনারেট করে। তো কি হয় যে এই TCR বা টি সেল রিসেপ্টরটা যখন MHC পেপটাইডকে বাইন্ড করে, এর কাজটা হচ্ছে শুধু বাইন্ড করা, বাকি যে ইন্ট্রাসেলুলার সিগন্যালিংটা হয় সেটা করে হচ্ছে CD3 কমপ্লেক্স, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবি, কারণ কোশ্চেন অনেক সময় দেয় যে ইন্ট্রাসেলুলার সিগন্যালিংটা কে করে। সিগন্যালিংটা করে হচ্ছে CD3, নট দ্য TCR। আচ্ছা, এবার তাহলে CD4 আর CD8 জিনিসটা কি, ঠিক আছে। এই CD4 জিনিসটা বা CD8 জিনিসটা হচ্ছে মানে এই ক্ষেত্রে, এবং এই দুটোর বেসিসে কি হয়, টি সেলকে আবার ডিভাইড করা যায়। মানে আইদার টি সেল CD4 পজিটিভ হয় অর CD8 পজিটিভ হয়। মানে পজিটিভ কথাটার মানে হচ্ছে যে সেল সারফেসে এক্সপ্রেস করে, কাকে এক্সপ্রেস করছে। তো এরাও মিউচুয়ালি এক্সক্লুসিভ, সো আইদার CD4 করতে পারে বা CD8 করতে পারে। এবং টি হেল্পার সেলের ক্ষেত্রে CD4 থাকে, আর টি কিলার সেল ক্ষেত্রে বা সাইটোটক্সিক টি সেলের ক্ষেত্রে CD8 থাকে। তো স্বাভাবিকভাবেই সেই জন্য
CD4 কি করে, ক্লাস 2 MHC কে রেকগনাইজ করে, ঠিক আছে, এবং CD8 কি করে, ক্লাস 1 MHC কে রেকগনাইজ করে। ওকে, ঠিক আছে, এবং এই বেসড, এবং এদেরকে কো রিসেপ্টর বলা হয়। হ্যাঁ, এবং বেসড অন দিস CD4 আর CD8 TCR কিন্তু আইদার ক্লাস 1 অর ক্লাস 2 এর সঙ্গে বাইন্ড করে, ঠিক আছে। আদারওয়াইজ ওর কিন্তু ওরকম কোনো প্রেফারেন্স নেই যে ক্লাস 1 সঙ্গে বাইন্ড করতে হবে বা ক্লাস 2 এর সঙ্গে। ক্লাস 1 বা ক্লাস 2 এর সঙ্গে TCR ঠিকঠাকভাবে বাইন্ড করবে কিনা সেটা ডিটারমাইন্ড হয় হচ্ছে এই TCR এর সঙ্গে কে আছে, CD4 আছে না CD8 আছে। ওকে, তো এরা কি করে, এরা যেটা করে সেটা হচ্ছে, আচ্ছা ফিগারটা যদি আমি দেখাতে পারি, দেখ এই যে TCR এর সঙ্গে, যেটা আমি আগেও বলেছিলাম, এই ফিগারটাও যদি বলি, এই যে CD8 দেখ আলফা 3 এর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে ক্লাস 1 MSC, এটা MSC চ্যাপ্টারেই বলেছিলাম, এবং এটা কিন্তু মনে রাখবি, এটা কোশ্চেনে দেয় CD8 কার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে। তো এই ফিগারটা দেখ ক্লাস 2 MSC এর ক্ষেত্রে বলছে, ক্লাস 2 MSC এর ক্ষেত্রে TCR আর MSC2 বাইন্ড করলো, ভালো কথা, কিন্তু তার সঙ্গে এই ক্লাস 2 MSCর যে কনস্ট্যান্ট রিজন তার সঙ্গে CD4ও বাইন্ড করে। এই বাইন্ডিংটা না হলে কিন্তু এই বাইন্ডিংটা রিলেটিভলি উইক, ঠিক আছে। এবং তার সাথেও আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে TCR যে সিগন্যালিংটা পাঠায় তার সঙ্গে CD4 এরও একটা সিগন্যালিং দরকার হয়, মানে T সেলের অ্যাক্টিভেশনের জন্য। তাই জন্য যদি CD4 বা CD8 না থাকে তাহলে কিন্তু শুধু TCR আর MHCর ইন্টারাকশনের জন্য কিন্তু T সেল অ্যাক্টিভেটেড হয় না। ওকে, এই জিনিসটা এক্ষুনি আমি বলছি না, এটা আমি পরে বলছি, মানে আরও কিছু মলিকিউলস আছে ইন্টারাকশনের জন্য কাজে লাগে। আচ্ছা, CD8 আর CD4 এর ব্যাপারটা বুঝলি, তাই তো? ইন্ট্রাসেলুলার সিগন্যালিংটা একটু পরে আসবো, বাট আদারওয়াইজ আই গেস বুঝেছিস। কেউ যদি না বুঝতে পারিস তাহলে একটু বলিস আমার। আচ্ছা, এই অ্যালো রিঅ্যাক্টিভ টি সেলসটা আমি এক্ষুনি বলছি না, ওটা গ্রাফট রিজেকশন যখন পড়াবো তখন বলে দেবো, এই চ্যাপ্টারে আমি এক্ষুনি বলছি না, নাহলে গুলিয়ে যাবে, কারণ এখানে একটা কী বলো প্যারাডক্স আছে, ঠিক আছে, তো সেটা এক্ষুনি বললে কনফিউজড হয়ে যাবি। শুধু এইখানে একটা জিনিস, মানে বিফোর আই এন্ড দ্য চ্যাপ্টার, একটা জিনিস ছোট্ট করে বলি, দেখ যে এই যে CD3 TCR কমপ্লেক্সটা, এটা তো ধর মানে ক্লাস 2 MSCর ক্ষেত্রে যদি বলি, ক্লাস 2 MSCর সময় বাইন্ড করছে, তার সঙ্গে CD4 বাইন্ড করছে, অবভিয়াসলি পুরো জিনিসটা একটা মানে গোটাটা একটা ইউনিট, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গেও আরও, এবং দেখ CD4-এরও কিন্তু লং চেন আছে, তো CD4ও কিন্তু সিগন্যালিংয়ে পার্টিসিপেট করে, কিন্তু দাদা ওইটা ডায়াগ্রাম গুলো দেখা যাচ্ছে না, স্লাইডস গুলো, কোনটা স্লাইডস গুলোই দেখা যাচ্ছে না, মানে সবাই কেউই দেখতে পাচ্ছিস না? দাদা মোটামুটি 5 মিনিট মতো পুরো কিছুই শোনাও যাচ্ছিল না, দেখাও যাচ্ছিল না। হ্যাঁ দাদা, এখনো মানে কিছুই দেখা যাচ্ছে না স্ক্রিনে, জাস্ট তোমার ভয়েসটাই শোনা যাচ্ছে। ও আচ্ছা, দাঁড়া 1 মিনিট তাহলে। লাস্ট 5 মিনিটে আমরা কিচ্ছু শুনতে পাইনি, পুরো ব্ল্যাঙ্ক ছিল। কতটা শুনেছিস তাহলে বলতো, আমি তাহলে আবার শুরু করছি। CD3 কমপ্লেক্সের
লম্বা চেন হওয়াতে সি চেন হওয়াতে সিগন্যালিং করে অত অবধি ঠিকঠাক শুনতে পেয়েছি আর কি, তারপর থেকে পুরো ব্ল্যাঙ্ক ছিল। CD3, আচ্ছা তাহলে CD4 CD8টা বুঝতে পারিসনি তাই তো? বলেছো সেটা জানিই না, মানে তারপর থেকে পুরোটাই ব্ল্যাঙ্ক। মানে কিছুই শোনাও যাচ্ছিল না, ইনফ্যাক্ট এটাও দেখাচ্ছিল যে মানে ইউ হ্যাভ লেফট দ্য গ্রুপ। হ্যাঁ ও আচ্ছা, তাহলে হয়তো নেটের কিছু প্রবলেম হয়ে থাকতে পারে। ঠিক আছে, আমি আরেকবার তাহলে এটাকে শেয়ার করছি, দাঁড়া 1 মিনিট। আমার মনে হয় তুমি আরেকবার যদি লিঙ্কটা ক্রিয়েট করো বেটার হয়, না কি বুঝতে পারছি না। ঠিক আছে, এখন দেখা তো যাচ্ছে, কারণ আমি এই চ্যাপ্টারটার পরে আরেকটা ছোট ব্রেক নেব, তখন আমি আরেকবার তাহলে লিঙ্ক দেবো যদি সেরকমই দরকার হয়। ঠিক আছে, আমি এই জিনিসটা একেবারে শেষ করে নিতে চাইছি। এখন দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে তো? ঠিক আছে, দাঁড়া একটু তাহলে। আচ্ছা, এই আইটেমসের ব্যাপারটা বুঝতে পেরেছিস তাই তো? নাকি এই জায়গাটা শুনতে পাসনি? এখান থেকে হতে হতেই কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকেই তাহলে আরেকবার এক্সপ্লেন করছি। যেটা আমি বলছিলাম যে মানে ওই সময় বলেছিলাম সেটা হচ্ছে যে TCR এর এই যে যেহেতু ছোট ছোট মানে সাইটোপ্লাজমিক টেলস আছে, তাই জন্য এ সিগন্যালিংয়ে পার্টিসিপেট করতে পারে না। ঠিক আছে, কারণ ইন্ট্রাসেলুলার সিগন্যালিংয়ে তোরা জানিস যে এই ধরনের ক্ষেত্রে সাইটোপ্লাজমিক যে টেল তার ফসফোরিলেশন বা অ্যাসিটাইলেশন ঠিক হয় না, এইসব ক্ষেত্রে মেজরলি ফসফোরিলেশনই হয়। ঠিক আছে, তো সেই ফসফোরিলেশন মানে টাইরোসিন বা সেরিনের ফসফোরিলেশন হয়, এবং টাইরোসিনের ফসফোরিলেশন হলে তোরা জানিস যে SH2 ডোমেইন যেসব প্রোটিনের আছে সেই ধরনের অ্যাডাপ্টার প্রোটিন সেই ফসফোরিলেটেড টাইরোসিনকে বাইন্ড করে, এবং অ্যাডাপ্টার প্রোটিনগুলো আরও কিছু প্রোটিনকে রিক্রুট করে, তারপর ফার্দার একটা ক্যাসকেড তৈরি হয় সিগন্যালিংয়ে। এই ক্ষেত্রে যেহেতু সাইটোপ্লাজমিক টেলগুলো খুব ছোট, তাই জন্য সেই ফসফোরিলেশন বা অ্যাডাপ্টার প্রোটিনের বাইন্ডিং সেগুলো সম্ভব না। তো TCR এর কাজ হচ্ছে শুধু MHC-কে রেকগনাইজ করা, MHC উইথ অ্যান্টিজেন। সিগন্যালিংটা করে হচ্ছে ওর একটা মানে কি বলবো ভাই, মানে ওর একটা আলাদা মানে হেল্পার আছে, সে করে। তো সেটা হচ্ছে CD3 কমপ্লেক্স। CD3 কমপ্লেক্সের মধ্যে 3টে সেট অফ মানে ডাইমার্স আছে। একটা হচ্ছে হোমোডাইমার জিটা জিটা চেন, একটা হচ্ছে হেটেরোডাইমার গামা এপসাইলন, আর একটা হেটেরোডাইমার হচ্ছে এপসাইলন ডেল্টা। এদের দেখ লং সাইটোপ্লাজমিক টেল আছে, এবং এদের একটা স্পেসিফিক সিকোয়েন্স মোটিভ আছে। ঠিক আছে, মোটিভটা হচ্ছে আইটেম। আইটেম মানে হচ্ছে ইমিউনো রিসেপ্টর টাইরোসিন বেসড অ্যাক্টিভেশন মোটিভ, এবং নামটা থেকেই তোরা বুঝতে পারছিস যে টাইরোসিন যেহেতু নামে আছে, তার মানে এই রিজিয়নগুলো টাইরোসিন রিচ হয়। ঠিক আছে, অনেক টাইরোসিন রেসিডিউ থাকে, এবং টাইরোসিনগুলো ফসফোরিলেটেড হয়, দেন ফার্দার যে সিগন্যালিং ক্যাসকেড সেটা হয়, এবং সেটা পরের চ্যাপ্টারে আরও ডিটেলে আসবে। আচ্ছা, শোনা যাচ্ছে তো এখন পুরোটা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার এই যে TCR এর কিন্তু কোনো রকম মানে ডিস্টিংগুইশ করার কোনো ক্ষমতা নেই যে ওটা ক্লাস 2 হবে না ক্লাস 1 হবে। ও কিন্তু মানে ফর বোথ মানে ইট ক্যান ওয়েলকাম বোথ, মানে ক্লাস 1-এর সঙ্গে বাইন্ড করতে পারে, ক্লাস 2-এর সঙ্গে বাইন্ড করতে পারে। তাহলে এই সেপারেশনটা হয় কী করে, এই মানে ডিস্টিংগুইশনটা হয় কী করে? সেটা হচ্ছে CD4 বা CD8 এই যে কো রিসেপ্টর তার থ্রু দিয়ে। ঠিক আছে, দাদা আরেকটু গত 1 মিনিটের একটু রিপিট করবে, আমি জয়েন করতে পারছি না। গত 1 মিনিট হুম, কোন জায়গাটা অবধি তুই শুনেছিস? আমি এই সবে জয়েন করতে পারলাম। ও আচ্ছা, মানে তুই কতটা শুনেছিস লাস্ট তাহলে আমাকে বল। লাস্টে তো কানেকশন কেটে গেছিল, তারপরে আমি এই জয়েন করতে পারলাম। ও তাহলে একটা কাজ করবি, মানে আমি আচ্ছা ঠিক আছে, তুমি বলো। আইটেমসের ব্যাপারটা Continue বুঝিয়েছি, করো। আমি এইটা পুরোটা আপলোড করে দেবো। ঠিক আছে, তখন ঠিক একটু আছে। দেখে নিস, কারণ আমি দুবার অলরেডি হ্যাঁ ঠিক আছে, রিপিট ঠিক আছে। করে নিয়েছি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো আমি
যেটা এখন শুরু করছি সেটা হচ্ছে যে মানে আমি যেটা বললাম যে টিসিআর এর ওরকম কোনো ডিস্টিংগুইশন করার ক্ষমতা নেই যে ওটা ক্লাস 1 মানে এমএসসি ক্লাস 1 না ক্লাস 2, ও দুটোর সঙ্গেই বাইন্ড করে। তাহলে এই সেপারেশনটা হয় কি করে, সেটা হচ্ছে হয় থ্রু দিস কো রিসেপ্টার্স CD4 অ্যান্ড CD8। ওকে, এবার CD4 অ্যান্ড CD8 কেমন দেখতে হয় সেটা হচ্ছে এরকম। CD4 এর 4টে ইমিউনোগ্লোবুলিন ডোমেন আছে, আর CD8 এর 2টো ডোমেন আছে, আলফা অ্যান্ড বিটা। ঠিক আছে, এই জিনিস যদি নাও মনে রাখতে পারিস খুব একটা অসুবিধা নেই। যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে CD8 যে মলিকিউলটা, এই CD8 মলিকিউলটা ইন্টারাক্ট করে হচ্ছে আলফা মানে ক্লাস 1 MHCর যে আলফা 3 চেন তার সঙ্গে। ঠিক আছে, এবং CD4ও সিমিলারলি ক্লাস 2 MHCর যে কনস্ট্যান্ট রিজিয়ন তাদের সঙ্গে বাইন্ড করে। ঠিক আছে, এবার দেখ এই যে টিসিআর যে ক্লাস 2 MHCর সঙ্গে বাইন্ড করছে এইটা কিন্তু রিলেটিভলি উইক, এইটাকেই স্ট্রং করে হচ্ছে CD4 কোরিসেপ্টর। এবং শুধু যে ইন্টারাকশনটা স্টেবল করে তাই নয়, CD4 এর কিন্তু নিজস্ব সিগন্যালিংয়ের মানে একটা রোল আছে, মানে ও সিগন্যালিংয়েও রোল প্লে করে। তো বেসড অন দ্যাট কিন্তু মানে এই ক্লাস 1 MHC থ্রু দিয়ে মানে টি সেল অ্যাক্টিভেটেড হবে নাকি ক্লাস 2 MHC থ্রু দিয়ে হবে সেটা আলাদা হয়। বোঝা গেল? দাদা CD4টা কোন সাব ইউনিটের সাথে বাইন্ড করে বললে? CD4 হচ্ছে ক্লাস 2 MHC এর যে কনস্ট্যান্ট রিজিয়নগুলো রয়েছে তাদের সঙ্গে বাইন্ড করে। আর CD8টা ইন্টারাকশনের জায়গাটা আরেকবার একটু রিপিট করো যেটা বললে, মানে CD4 CD8 এর যে কো ইন্টারাকশনের একটা ব্যাপার হয় বললে না, হ্যাঁ এই ছবিটা। মানে আমি বলতে চাইলাম যে টিসিআর যেটা টি সেল রিসেপ্টর আর এমএইচসির মধ্যে ইটসেলফ ইন্টারাকশনটা অনেকটা উইক। ঠিক আছে, আচ্ছা, এই পুরো জিনিসটাকে স্টেবল করে হচ্ছে CD4 বা CD8 কোরিসেপ্টরটা। ওকে, এটার কোনো স্পেসিফিক রিজন মানে? হ্যাঁ, কেন weak রিজন হবে? এটাই যে না হলে তো মানে টি সেল ডিস্টিংগুইশ করতো কি করে যে কোনটা এমএইচসি, মানে কোন এমএইচসি, মানে এমএইচসি ক্লাস 1 না ক্লাস 2। আচ্ছা হ্যাঁ, সেটাতেই সিডি গুলো হেল্প করে, CD4 সিডি গুলো হেল্প করে। মানে এই সিডিকে যদি নক আউট করে দেওয়া হয় তাহলে কিন্তু টি সেল অ্যাক্টিভেশন হবে না, কারণ এই যে ইন্টারাকশনটা এটা কিন্তু সাফিসিয়েন্ট নয় মানে টি সেল অ্যাক্টিভেশনের জন্য। ঠিক আছে, কোন টি সেলটা হ্যাঁ কোন সাবটাইপটা অ্যাক্টিভেটেড হবে ডিপেন্ডস অন কোন সিডি আছে, আইদার CD4 অর CD8। এবার এইটাই যেটা আমি বলছিলাম তখন যে এই যে সিডি টিসিআর CD3 অ্যান্ড CD4 এইটা একটা গোটা ইউনিট এবং এটা কাজ করে হচ্ছে এমএইচসির সঙ্গে। ঠিক আছে, এছাড়াও মানে টি সেল এবং অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে যে ইন্টারাকশনটা সেটাকে আরও স্টেবল করার জন্য কিছু বা আরও কিছু কোস্টিমুলেটরি সিগন্যাল প্রডিউস করার জন্য আরও কিছু মলিকিউলস আছে। যেরকম এখানে দেখ CD2, LAF3, LAF1, ICAM1 এরা হচ্ছে কিন্তু জাংশনাল মলিকিউল, সেল জাংশন মলিকিউল। এরা কি করে, যখন এই ইনিশিয়াল ইন্টারাকশনটা হয়ে যায় তখন এরা দুটো সেলের মধ্যে ইন্টারাকশনটা আরও ফার্দার স্ট্রং করে। বোঝা গেল? আর এই যে CD45, CD22 বা CD28, B7 এইগুলো আমি পরে আসবো। এই কারণ এই যে CD28, B7 এই ইন্টারাকশনটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইন্টারাকশন। ঠিক আছে, এবং টি হেল্পার সেলের ক্ষেত্রে এই ইন্টারাকশনটা না হলে কিন্তু মানে টি হেল্পার সেলেরও অসুবিধা হয় বা টি হেল্পার সেল যে বি সেলকে অ্যাক্টিভেট করে তারও অসুবিধা হয়। তো সেগুলো আমি একটু মানে পরের দিকেই বলবো। তার আগে যেটা আসবে সেটা হচ্ছে
এবং আমি যেটা আগেই বললাম যে অ্যালো রিঅ্যাক্টিভিটি অফ টি সেলসটা আমি গ্রাফট রিজেকশনের ক্ষেত্রে তখন বলবো, এখন বলে গুলিয়ে যাবে ইনিশিয়াল কনসেপ্টসগুলো। এবার যেটা আসবে সেটা হচ্ছে টি সেল ম্যাচুরেশন, অ্যাক্টিভেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন। সো এখানে সমস্ত কিছু আসবে যে টি সেল কোথায় ম্যাচুরেট করে, কীভাবে ম্যাচুরেট করে, পজিটিভ নেগেটিভ সিলেকশন, তারপরে আসবে যে টি সেলের মধ্যে যে সেল সিগন্যালিংটা হয় যখন অ্যাক্টিভেটেড হয় সেটা কীভাবে কাজ করে, এবং ফার্দার কীভাবে ডিফারেন্সিয়েট করে। তো আমি এখন আর একটা 5 মিনিটের গ্যাপ নিচ্ছি, তারপরে এই চ্যাপ্টারটা শুরু করব। ওকে, এবং আমি তাহলে লিঙ্কটা এখন কেটে দিচ্ছি, আমি নতুন মানে ফ্রেশ লিঙ্ক দেবো আবার 5 মিনিট পরে।